আন্দোলনকারী ছাত্ররা এবার সরাসরি সরকারের গলার কাছে পৌঁছে গিয়েছিল। পরিস্থিতি এবার সত্যিই এমন জায়গায় চলে যায় যে মোদি শাহ মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ৪টি বড় সিদ্ধান্ত নিয়েছেন। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজেই পুরো পরিস্থিতির দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়েছে। কিন্তু এত কিছুর পরেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের চেয়ার ছাড়তে প্রস্তুত নন। প্রায় ৪ ঘন্টা ধরে চলেছে ম্যারাথন মিটিং। সেই বৈঠকে আসলে কি হয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কি আলোচনা হয়েছে, আন্দোলনের মধ্যে হঠাৎ পাথর ছোড়া লোকগুলি কোথা থেকে এলো, কারা তাদের ডেকেছিল, দিল্লি পুলিশ কাদের নামের তালিকা তৈরি করেছে, আর আগামী ২৪ ঘন্টার মধ্যে এমন কি হতে চলেছে যার দিকে এখন গোটা দেশের নজর। সবথেকে বড় প্রশ্ন, সরকারকে যদি শেষ পর্যন্ত ছাত্রদের চাপের সামনে মাথা নোয়াতেই হয় তাহলে ১ মাস ধরে এই পরিস্থিতি চলতে দেওয়া হলো কেন? রাস্তায় যখন হাজার হাজার ছাত্র পুলিশের লাঠি খাচ্ছিল, দিল্লি পুলিশের কর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে পরিস্থিতি সামলাচ্ছিলেন, ঠিক সেই সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কোথায় ছিলেন? ধর্মেন্দ্র প্রধান প্রথমে ইউজিসি সংক্রান্ত আইন এনে গোটা দেশে অশান্তি তৈরি করলেন। নিট বিতর্কের পরেও পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলেন, অথচ নিজের চেয়ার এমনভাবে আঁকড়ে ধরে বসে আছেন যেন দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও তার পদটাই সব থেকে গুরুত্বপূর্ণ। অমিত শাহের সঙ্গে ৪ ঘন্টার বৈঠকের ভেতরে ঠিক কি ঘটেছে আর ধর্মেন্দ্র প্রধান সত্যিই পদত্যাগ করবেন কিনা সেটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টা ধরে মোদী সরকার কি করছে এবং এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটা আগে বুঝে নেওয়া দরকার। দিল্লির রাস্তায় দেশের ছাত্রছাত্রীরা যখন লাঠির আঘাত সহ্য করছিল, তখন সংসদ চত্বরে ধর্মেন্দ্র প্রধানের মুখে দেখা গিয়েছিল এক ধরনের কানিং স্মাইল। অমিত শাহের সঙ্গে বৈঠক করে বাইরে বেরোনোর পর তার মুখের সেই হাসি এখন আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে। অমিত শাহ এবং ধর্মেন্দ্র প্রধানের মধ্যে প্রায় ৪ ঘন্টার ম্যারাথন মিটিং হয়েছে, যেখানে পদত্যাগ নিয়ে কি কথা হয়েছে, কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাইরে বেরিয়েই এমন কি ঘটল যে ধর্মেন্দ্র প্রধান এত নিশ্চিতভাবে হাসছিলেন। এটা কি দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সঙ্গে একটি রসিকতা? প্রচণ্ড গরম, বৃষ্টি এবং পুলিশের বাধা উপেক্ষা করে যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট, যারা দিনের পর দিন আন্দোলন করছে, তাদের সামনে দেশের শিক্ষামন্ত্রীর হাসির অর্থ কি? আর এখানে আন্দোলন বলতে আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কথাই বলছি, নাকি কোনো পলিটিক্যাল পার্টি যারা স্টুডেন্টদের আগে দাঁড় করিয়ে নিজেদের এজেন্ডাকে পূরণ করার জন্য রয়েছে। এই মুহূর্তে ছাত্ররাই এবার নিরাপত্তার বলয় ভেঙে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে প্রথমবার মোদী সরকার নড়েচড়ে বসেছে। এরপর জেপি নাড্ডাকে দায়িত্ব দেওয়া হয় এবং আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তো গত ৬ মাস ধরেই উঠছে। তাহলে কি সরকার অপেক্ষা করছিল যে কবে দিল্লিতে পরিস্থিতি হিংসাত্মক হবে, কবে ছাত্ররা এরকম আন্দোলন করবে, কবে পুলিশ কর্মীরা আহত হবেন, তারপর সরকার সিদ্ধান্ত নিতে শুরু করবে? যে শিক্ষামন্ত্রী নিজের দপ্তরই সামলাতে পারছেন না, তার বিরুদ্ধে এখনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? সরকার যদি আন্দোলনের সামনে শেষ পর্যন্ত পিছু হটতেই বাধ্য হয়, তাহলে এত ছাত্রকে রাস্তায় নামতে দেওয়া হলো কেন? এত লাঠিচার্জ, এত সংঘর্ষ, এত আহত হওয়ার পরেও এখনো কিসের অপেক্ষা চলছে? ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে পদত্যাগ নেওয়া হচ্ছে না কেন? দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী এই আন্দোলনে ১১৮ জনের বেশি পুলিশ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে স্পেশাল কমিশনার অফ পুলিশ পর্যায়ে সিনিয়র অফিসারও রয়েছেন। নিরাপত্তা বাহিনীর দিকে যারা পাথর ছুঁড়েছে তাদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ। ড্রোন ফুটেজ এবং সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। সোমবারের উত্তপ্ত আন্দোলনের পর আন্দোলনকারীদের মধ্যে যোগাযোগ ভেঙে দেওয়া এবং আবার বড় জমায়েত আটকানোর জন্য সংসদ ভবন ও আশেপাশের এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সার্ভিস সাসপেন্ড করা হয়। পুলিশ এখন ড্রোন এবং সিসিটিভি ফুটেজ ব্যবহার করে পাথর নিক্ষেপকারীদের মুখ শনাক্ত করছে, কারণ এরা তো স্টুডেন্ট কোনোভাবেই হতেই পারে না। কিন্তু এখানে এই বিষয়টি আরো অদ্ভুত হয়ে যাচ্ছে। এই বিষয়টা তো অনেকেই বুঝেছিল যে এর সঙ্গে ফরেন লিঙ্ক থাকতে পারে এবং এখন সেই ফরেন লিঙ্কটাকে খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ সবকিছু নিয়েই তদন্ত হবে। পাথর ছোড়া লোকেদের খোঁজা হবে, বিদেশি যোগসূত্র খোঁজা হবে, কারা ছাত্রদেরকে আগে করে পলিটিক্যাল এজেন্ডা ছড়াচ্ছে, ছাত্রদের গতিবিধি বিশ্লেষণ করা হবে। কিন্তু যে ব্যক্তির ব্যর্থতাকে কেন্দ্র করে এই আন্দোলন, সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি হবে না? এটাই এখন অনেকের প্রশ্ন। আন্দোলনের মধ্যে ধর্মেন্দ্র প্রধানের সেই কানিং স্মাইল দেশের ছাত্র সমাজের কাছে কোনো অপমানের চেয়ে কম নয়। ভারতের ইতিহাসে সম্ভবত এই প্রথম শিক্ষা এবং পরীক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে এত বড় ছাত্র আন্দোলন হয়েছে, আর সেই কারণেই আগামী ২৪ ঘন্টা দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকে এটাও
তারাও বলছেন যে সরকার অন্তত এই প্রদর্শনগুলো করতে দিচ্ছে, অন্য জায়গায় তো খুব নৃশংসভাবে এগুলিকে দমন করা হয়। আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করে স্পষ্টভাবে জানিয়েছে ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কিন্তু জেপি নাড্ডা সরাসরি কোনো সিদ্ধান্ত না নিয়ে জানিয়েছেন বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যে সময় ছাত্রদের প্রতিনিধি দল জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করছিল, ঠিক সেই সময় অমিত শাহ ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে দীর্ঘ বৈঠকে বসেছিলেন। কিন্তু সরকারের ভেতরের পরিস্থিতি বলছে ধর্মেন্দ্র প্রধান নিজে থেকে পদত্যাগ করতে প্রস্তুত নন। আবার বর্তমান পরিস্থিতিতে তাকে জোর করে সরিয়ে দিয়ে সরকার নিজের দুর্বলতার ছবিও প্রকাশ করতে চাইছে না। এখন অনেকে এই দাবিটা তুলছেন যে মোদী এবং অমিত শাহের কি দেশের ছাত্রছাত্রীদের থেকেও ধর্মেন্দ্র প্রধান বেশি গুরুত্বপূর্ণ? পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছেছে যে কট্টর মোদী সমর্থকদের একাংশ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। আপনাদের এই বিষয়ে কি মত? ধর্মেন্দ্র প্রধানের কি পদত্যাগ করা উচিত, নাকি সরকার আবারও পরিস্থিতি ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে? কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই লিখুন।